নতুন করে বাংলাদেশের ৫,০০০-এর বেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের অনুমতি দিল চীন, কার্যকর ১ জুলাই থেকে। করোনায় তারল্য সংকটে দেশের ব্যাংকগুলো আয়ের উৎস বাড়াতে নীতি সংস্কারের তাগিদ। ভালো ঋণ গ্রহীতাদের সুদের উপর দেয়া ১০% ছাড় বাতিল। অবৈধ পথে ভারতীয় নিম্নমানের চা পাতায় দেশের বাজার সয়লাভ। ১৬৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ চা উৎপাদনের পরও হতাশ বাগান মালিকরা। সরকারের হস্তক্ষেপ কামনা। সরকারের প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছে উত্তরাঞ্চলের প্রান্তিক খামারিরা, নীতিমালা পরিবর্তনের দাবি। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। চীনের বাজারে নতুন করে বাংলাদেশের ৫,১৬১টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের অনুমতি দিয়েছে দেশটি। গতকাল বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম চীনের স্টেট কাউন্সিল ও ট্যারিফ কমিশনের বরাত দিয়ে নতুন করে চীনের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধার খবর প্রকাশিত হয়। চীনের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে এই অঞ্চলে চীনের পণ্য আমদানির বড় ক্রেতা বাংলাদেশ। তবে বাংলাদেশ থেকে চীনে পণ্য রপ্তানির গতি খুব একটা বাড়ছিল না। এবার চীনের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির পথ আরও উন্মুক্ত হলো। সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা চেয়ে চীন সরকারকে চিঠি দেয় বাংলাদেশ সরকার। এ অনুরোধের প্রেক্ষিতে চীনের স্টেট কাউন্সিলের ট্যারিফ কমিশন ১৬ জুন এ নোটিশ জারি করে। এ শুল্কমুক্ত সুবিধা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। এর মাধ্যমে দেশটিতে বাংলাদেশের ৮,২৫৬টি পণ্য শুল্কমুক্ত প্রবেশ অধিকার পেল। এতে দেশটিতে ৩টি বাদে বাকি সব পণ্যই শুল্কমুক্ত প্রবেশের অনুমতি পেল, যা দেশটিতে বাংলাদেশ থেকে মোট রপ্তানি হওয়া পণ্যের ৯৭%। ২০১৮-১৯ অর্থ বছরে বাংলাদেশ চীনে $৮৩ কোটি পণ্য রপ্তানি করে। বিশেষ করে কাঁচা চামড়া, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক সহ কাঠের আসবাবপত্র উল্লেখযোগ্য। বাংলাদেশে উৎপাদিত প্রক্রিয়াজাত চামড়ার ৬০% বেশি রপ্তানি হয় চীনে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। করোনার প্রভাবে ব্যাংকগুলোতে কমেছে মুনাফা, বেড়েছে তারল্য সংকট, যুক্ত হয়েছে প্রণোদনা বন্টনের সুষ্ঠু ব্যবস্থাপনার নতুন চ্যালেঞ্জ। এ অবস্থায় ঋণ খেলাপিদের ব্যাপারে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ বিশ্লেষকদের। অর্থনীতিবিদরা বলছেন, সংকট উত্তরণে বিনিয়োগের নতুন বাজার সৃষ্টির কোনো বিকল্প নেই। মামুন আবদুল্লাহ রিপোর্টে বিস্তারিত। কোভিড-১৯ আঘাতের আগেও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল দেশের ব্যাংকিং খাত। করোনায় আরও নড়বড়ে এই খাত। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত খাতসমূহকে পুনর্গঠন করতে ঘোষণা দেওয়া হয়েছে ১,০০,০০০ কোটি টাকার বেশি প্রণোদনা। ৯% সুদে শিল্প ও রপ্তানিমুখী খাত ছাড়াও বিভিন্ন খাতে এই প্রণোদনা বন্টনের দায়িত্ব ব্যাংকগুলোর কাঁধেই। ব্যাংকের নির্বাহীরা বলছেন, এরই মধ্যে বেড়েছে তারল্য সংকট, কমেছে বৈদেশিক মুদ্রায়। সরকার যে ১,০৩,০০০ কোটি টাকা যে প্রণোদনা বাজেটে দিয়েছে, সেটা বাস্তবায়ন করা একটা চ্যালেঞ্জ। এক্সপোর্ট কমে যাচ্ছে, স্লোথ হয়ে গেছে এক্সপোর্ট, যেখান থেকে আমাদের একটা ভালো ফরেন এক্সচেঞ্জ আর্ন করতাম আমরা। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, করোনাকে পুঁজি করে আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে ঋণ খেলাপিরা। তাই ব্যাংকগুলোকে থাকতে হবে সর্বোচ্চ সতর্ক। এর ফলে যাতে আমাদের এনপিএলটা বেড়ে না যায়, যেহেতু মরাল হ্যাজার্ড বলে যে কথাটা আছে, অর্থাৎ অনেকে এটাকে ব্যবহার করে টাকা না ফেরত দেওয়ার সম্ভাবনা আছে। ব্যাংকাররাও মরাল হ্যাজার্ড ব্যবহার করে যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করার কথা রিকভারের ক্ষেত্রে, সেটা যদি তারা না করেন, তবে কিন্তু এনপিএল একটা পরবর্তী সময়ে একটা বড় সমস্যা হতে পারে। এদিকে তারল্য সংকট মোকাবেলা এবং আয়ের উৎস বাড়াতে নীতি সংস্কারের পাশাপাশি দেশীয় বাজার নির্ভর শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ব্যাপারে মনোযোগ বাড়ানোর আহ্বান অর্থনীতিবিদদের। রপ্তানি খাতের স্বাভাবিক অবস্থায় ফেরত যাওয়াটা সময় সাপেক্ষ ব্যাপার। ফলে দেশীয় বাজার নির্ভর শিল্পকে কেন্দ্র করে ব্যাংকের ঋণ ব্যবস্থা এবং অন্যান্য কার্যক্রমকে ভাবতে হবে। সঞ্চয়ের উপরে যে সুদ দেওয়া হয় আর ঋণের থেকে যে সুদ পাওয়া যায়, সেইটার যে গ্যাপ, আমরা যেটাকে স্প্রেড বলি, সেই স্প্রেডের জায়গাটা কমিয়ে আনতে এফিসিয়েন্সি বাড়ানোর দিকে নজর দিতে হবে। সংকট উত্তরণে ব্যাংকগুলোকে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে আরও ভূমিকা রাখারও আহ্বান তাদের। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভালো ঋণ গ্রহীতাদের সুদের উপর দেয়া ১০% ছাড় বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ভালো ঋণ গ্রহীতাদের বাছাই কার্যক্রম
অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয় 2019 সালের সেপ্টেম্বরের পর থেকে ঋণের ওপর 10% ছাড় কার্যকর হবে না। ঋণ গ্রহীতারা ডিসেম্বর পর্যন্ত লেনদেনের স্বচ্ছতা সহ 6টি নির্দেশনাকে ভালো ঋণ গ্রহীতা নির্ধারণ করে, যা অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে। নিয়ম মেনে ঋণ পরিশোধ করেন এমন ঋণ গ্রহীতাদের উৎসাহী করতে ঋণের ওপর 2014 সাল থেকে 10% ছাড় দেয় কেন্দ্রীয় ব্যাংক, যা করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক অচলাবস্থার মধ্যে বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক। দিনের রাজধানীতে বাড়ছে ব্যস্ততা, গাড়ি ছুটছে, অফিস খুলছে। করোনার ভয়ে পাশ কাটিয়ে আপাত দৃষ্টিতে সব স্বাভাবিক মনে হলেও রাতের চিত্র তার উল্টো। স্বপ্ন ভাঙার কষ্ট বুকে চেপে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। এতদিনের চেনা শহর ছেড়ে আবারও ফেলে আসা গ্রামের পানে যাত্রা, পেছনে যে ভয়, হতাশা আর অনিশ্চয়তা। ফয়সাল মোর্শেদের রিপোর্ট, ছবি তুলেছেন নয়ন অরণ্য। প্রতিটা রাতের আধার শেষ হয় একটা সুন্দর ভোরের প্রত্যাশায়। মহামারী করোনা ভাইরাসের এই কঠিন সময়ে হয়তো একদিন চলে যাবে, কিন্তু দীর্ঘ বছরের যাপিত জীবন বা যাপিত অভ্যাস ছেড়ে আবার সবকিছু নতুন করে শুরু করার গল্পের পেছনে যে দীর্ঘশ্বাস আর হতাশা লুকিয়ে আছে তার খোঁজ পায় কজনা। খারাপ লাগবে, কিছুই করার নাই। পেটে ভাত না থাকলে তো এই জায়গা বাড়িওয়ালারা ভাড়া, এই 2 মাসে ভাড়া পাইব, কিছু মাপ ঠাপ চাইয়া, কিছু কম ঠুম দিয়া যাইতেছি। তখন মধ্যরাত, রাজধানীর হাতির ঝিল, পাগলা মাজার গলি। দীর্ঘ 50 বছরের সংসার তখন পিকআপে তোলা প্রায় শেষ। মোহাম্মদ আলাল শরীফ শেষবারের মতো দেখে নিচ্ছেন সবকিছু। যে শহরে কেটেছে জীবনের এতগুলো বছর, ছেড়ে যাবার মুহূর্ত তাই ভীষণ বিষণ্ণতায় ঘেরা। 50 বছর যদি থাকি আমি, তারপরে শহরটা আমার নিজের হয় নাই। মহামারী করোনা ভাইরাস জীবনে যার প্রভাব ভয়ঙ্করতম, কিন্তু জীবিকায় তার প্রভাব কম কিসে। করোনার ভয়াল থাবায় বিপর্যস্ত তাই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরাও। কেউ চাকরি হারিয়েছেন, কেউ বা বেতন পাচ্ছেন অর্ধেকেরও কম। তাই বাধ্য হয়েই অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও গ্রামে ছুটছেন অনেকেই। সবাই বাড়িতে কান্নাকাটি করতে আছে, এভাবে চলে যা। আমার মেয়ে বছর এসএসসি পরীক্ষা দিতে পাশ করছে, ওর ইচ্ছে ছিল যে জন্ম ঢাকায় সবকিছু করব, এখন তো পারতে আসি না। কাজ কাম নাই, দেখা যায় যে এইখানে থাকলে ঘর ভাড়ার তো মাস শেষ হইলেই দিতে হয়, বাড়িতে গেলে ওই ঘর ভাড়ার টাকাটা দিয়েও তো নিজেরা চলতে পারবে। প্রভাব পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকায়ও। দীর্ঘদিনেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় গ্রামের পানে মানুষ। কষ্ট তো অবশ্যই লাগবো, জন্মই জায়গায় ওখানে গিয়ে ওখানে দেখি আল্লাহ কি করে। খুব খারাপ লাগছে। আমি এলাকায় 13-14 বছর থাকি, খুব মায়া লাগতেছে এবং যাইতে ইচ্ছে করে, তারপর এখন করোনার প্রভাবে যাইতেছি। ভাড়া দিতে না পারায় বাসা ছাড়ছেন ভাড়াটিয়ারা। তার প্রভাবও কি কম পড়ছে? যাদের ভাড়ার টাকায় সংসার চলে, মাসের পর মাস ঝুলছে বাসা ভাড়ার বিজ্ঞাপন, শুধু নেই ভাড়াটিয়া। ভাড়া হচ্ছে না, ভাড়াটিয়ারা আসে না এখন। অনেকে দেশে চলে যেতেছে, ভাড়া দিতে পারতেছে না, ব্যবসা বাণিজ্যের সমস্যা। করোনা উত্তর পৃথিবী হয়তো আবারও সুন্দর হবে, হয়তো পুনরায় নতুন করে বাঁচবে মানুষ। কিন্তু জীবনের এই বেলায় হঠাৎ পাওয়া ধাক্কা সামলে একদিন ঠিকই ঘুরে দাঁড়াবেন সবাই। আশা করাই যায়, কারণ আশায় বাঁচে মানুষ। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। 166 বছরের ইতিহাসে সর্বোচ্চ চা উৎপাদনের পরও স্বস্তিতে নেই বাগান মালিকরা। অবৈধ পথে ভারতীয় নিম্নমানের চা পাতায় দেশের বাজার সয়লাভ। এতে চা শিল্পের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে বলে দাবি ব্যবসায়ী সমিতির। এমন পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন বাগান মালিকরা। মৌলভীবাজার প্রতিনিধি অলিদুর রহমানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। বাংলাদেশ চা বোর্ডের পরিসংখ্যানে দেখা যায় 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত দেশে চায়ের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় কম উৎপাদন হয়। এই ঘাটতি মেটাতে বাংলাদেশ চা আমদানি শুরু করে। এই সুযোগে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আসতে থাকে ভারতের নিম্নমানের চা। অবৈধ পথে চা পাতা আনা বন্ধ না হলে বাংলাদেশের চা শিল্পের একদিন দুর্গতি আসবে এবং এই শিল্পে বিনিয়োগ কমে আসবে। 5 বছর পর দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় চা উৎপাদন বেশি হয়েছে গত মৌসুমে। এখনো যদি চা আমদানি বন্ধ করা না হয়, তবে চা শিল্প বিপর্যয়ের মুখে পড়বে বলে দাবি চা বাগান মালিকদের। যথাযথ কর্তৃপক্ষ এদিকে নজর দিবেন এবং এই অবৈধ চা না আসলে এই করোনার মধ্যেও চা শিল্প দেশের অর্থনীতিতে একটি ভালো অবদান রাখবে বলে আমার ধারণা। 160-70 টাকা দিয়ে চা তৈরি করে
150 টাকা বিক্রি করেন তাহলে তো আপনি চা শিল্প টিকিয়ে রাখতে পারবেন না। গত বছর দেশের অভ্যন্তরীণ চায়ের চাহিদা ছিল 9,52,00,000 কেজি। গত মৌসুমে টার্গেটের চেয়েও 1,60,00,000 কেজি বেশি উৎপাদন করেও চা বাগানের মালিকেরা স্বস্তি পাচ্ছে না। ভারত থেকে বিভিন্ন অবৈধ পথ দিয়ে চা বাংলাদেশে প্রবেশ করে চায়ের বাজারকে অস্থিতিশীল করে রেখেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন চা বাগানের মালিকেরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। নওগাঁর বাজারে ল্যাংড়া, খিরসাপাত, নাগ ফজলি, আম্রপলি সহ বিভিন্ন জাতের আমে সয়লাব জমে উঠেছে বেচাকেনাও। সে খবর জানাতে সাপাহার পাইকারি বাজারে আছেন সহকর্মী এম.আর. রকি, সরাসরি যুক্ত হচ্ছে চার সঙ্গে। রকি। ধন্যবাদ কাজল। আপনি জানেন আমের এটা একটা ভর মৌসুম এবং এই মৌসুমের এখন পর্যন্ত যে আমগুলি সবচেয়ে বেশি আমরা এই বাজারে লক্ষ্য করছি তা হলো কিন্তু আপনার ল্যাংড়া, খিরসাপাত, নাগফজলি এবং আম্রপলি জাতের আম আজ থেকে নামানো শুরু হয়েছে এই বরেন্দ্র এলাকায়। তবে এই হাটের সাপাহারের আড়তগুলোতে কিন্তু আবার খুব জমজমাট একটা কারবার এখন পর্যন্ত চলছে। প্রথম দিকে কিন্তু আমের দর অনেকটা কম ছিল, কিন্তু এখন এই গেল কয়েকদিন কিন্তু আমের দরটা বেশ লাফিয়ে লাফিয়ে বেড়েছে। প্রথম দিকে ল্যাংড়া জাতের আমটা ছিল 1600 থেকে 1800 টাকা, কিন্তু সে আম আজকের বাজারে বিক্রি হচ্ছে ভালো মানের যেটা 2200 টাকা পর্যন্ত। অন্যদিকে হিমসাগর জাতীয় এটা সুস্বাদু জাতের আম, এই আমটা কিন্তু বিক্রি হচ্ছে 3000 টাকা মন পর্যন্ত। এবং আম্রপলি জাতের আম আজ থেকে শুরু হয়েছে। এই অঞ্চলে আম্রপলি আমটা কিন্তু অনেক বেশি পরিমাণে মানে বাগান রয়েছে। এটাও 2200 থেকে 2500 টাকা দরে কিনা বেচা চলছে এই আড়তগুলোতে। তো আমরা আম বাগান মালিকদের কাছ থেকে এবছর যেটা জানতে পারছি, এবছর আমের উৎপাদন কিছুটা কম হয়েছে, কিন্তু ভালো দাম পাওয়ার কারণে তারা কিন্তু বেশ খুশি। এবং এবছর এই অঞ্চলে প্রায় 3.5 লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে এমন কথা জানিয়েছে কৃষি বিভাগ। এবং 25,000 হেক্টরে বাগান রয়েছে এই বরেন্দ্র এলাকায়। তবে গেল বছর প্রায় 1,000 কোটি টাকার মতো কারবার হয়েছিল এই নওগাঁ জেলায়। এবছরও কিন্তু ব্যবসায়ীরা বলছে যে বাজার দর বেশি হওয়ার কারণে কিন্তু এই বাজার গেল বারের চেয়েও ছাড়িয়ে যেতে পারে এমন প্রত্যাশা কিন্তু তারা করছে। তবে সব মিলে আমের ব্যাপক বাজার দর এখানে বেশি হওয়ার কারণে একটা জমজমাট কারবার লক্ষ্য করছি এবং বাগান মালিক এবং ব্যবসায়ীরাও বেশ খুশি। তবে এবছর ভালো বাজার দরের কারণে তারা প্রত্যাশার জায়গা থেকে তারা একটা ভালো আশা করছে, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। তো কাজল, এই ছিল নওগাঁর সাপাহারের আমের আড়ত থেকে আম কেনা বেচার খবর। নওগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী এম.আর. রকি, জানাচ্ছিলেন আম বেচা কেনার খবর। নীতিমালার কারণে প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছেন উত্তরাঞ্চলের প্রান্তিক খামারিরা। করোনা বিপর্যয় থেকে কৃষি খাতকে রক্ষায় প্রধানমন্ত্রী ঘোষিত 5,000 কোটি টাকার মধ্যে ডেইরি শিল্পের জন্য উপবরাদ্দ রয়েছে 1,100 কোটি টাকা। ছোট খামারিদের অভিযোগ, নীতিমালা শিথিল বা পরিবর্তন করা না হলে ঋণ সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। মহামারী করোনার কঠিন সংকটের মুখে উত্তরাঞ্চলের খামারিরা। একদিকে চাহিদার পাশাপাশি কমেছে দুধের দাম, আরেকদিকে পশু খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি দিশেহারা করে তুলেছে এ অঞ্চলের খামারিদের। করোনাকালীন বিপর্যয় থেকে পুরো কৃষি খাতকে রক্ষায় প্রধানমন্ত্রীর 5,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরেছিল খামারিদের মনে। মোট বরাদ্দের মধ্যে ডেইরি শিল্পের জন্য রয়েছে 1,100 কোটি টাকা, কিন্তু নীতিমালার কারণে সেই স্বস্তি উবে গেছে কর্পূরের মতো। খামারি যদি 5 লক্ষ টাকা ঋণ নেয় তাহলে তাকে 30,000 টাকার উপরে আর কি এর কিস্তি দিতে হবে। তো খামারি দুধ বিক্রি করবে কি আর কিস্তি দিবে কি? যেহেতু আপৎকালীন সময়ের ঋণ, এটাতে আপনার এইটাকে পরিশোধ করতে গেলে একটু দীর্ঘ সময় দেওয়ার প্রয়োজন আছে। পশুখাদ্য ক্রয় ও শ্রমিক মজুরির জন্য চলতি মূলধন হিসেবে ঋণ বিতরণের নির্দেশনা থাকায় নিজেরা খাদ্য তৈরি করে পশুদের খাওয়ান এমন ছোট ছোট খামারিরা বাদ পড়ার আশঙ্কায় রাস্তায় নেমেছেন। 1 লিটার দুধ উৎপাদন করতে 33-35 টাকা খরচ হয়। যে ভুসি ছিল 900 টাকা, সে ভুসি হয়েছে 1500 টাকা। যে ফিট ছিল 650, সেটা হচ্ছে 700 টাকা। আমরা অনেকভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছি। দুধের দাম বাড়ে নাই, দুধ দেয় না, দুধ ফেলে দিতে হয়। সরকার প্রণোদনা দিছে, কিন্তু বিভিন্ন অফিসারের কারণে আমরা সেটা পাচ্ছি না। খামারিদের শর্ত শিথিলের দাবির সঙ্গে একমত প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রান্তিক খামারিদের এই সুযোগটা দেওয়া হয়, এইটা কিন্তু পোল্ট্রি এবং ডেইরি অ্যাসোসিয়েশনের তাদের দাবি। প্রণোদনার যে সুযোগটা, সময়টা বাড়ানো হয় এবং শর্ত যেন আরো শিথিল করা হয়। ঋণের বিপরীতে মর্টগেজ এবং 18 মাসের ঋণ পরিশোধের শর্ত শিথিল করা না হলে কেবল বড় খামারিরাই এই সুবিধা পাবেন, আর ছোট খামারিরা হবেন বঞ্চিত। একথাও স্বীকার করছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।
চলতি মাসের শেষ দিকে বাংলাদেশে তৈরি পোশাকের বড় অঙ্কের কার্যাদেশ দিতে যাচ্ছে ইতালির শীর্ষ স্থানীয় পোশাক ব্র্যান্ড টেডি গ্রুপ। বাংলাদেশের পাশে থেকে করোনা সংকট মোকাবিলার প্রতিশ্রুতি দিয়ে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। দেশটির রাজধানীর রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এই প্রতিশ্রুতি দেয় টেডি গ্রুপ। বর্তমান উৎপাদন ব্যবস্থা ও কাজের পরিবেশ বিবেচনায় তারা এই প্রতিশ্রুতি দিয়েছেন। দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ঝুঁকির মধ্যেও প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে তৈরি পোশাকের কোনো কার্যাদেশ বাতিল বা স্থগিত করেনি, বরং চলতি মাসের শেষের দিকে তারা নতুন করে বড় অঙ্কের কার্যাদেশ দিতে যাচ্ছে। তবে তা গেল বছরের একই মৌসুমের কার্যাদেশের চেয়ে কিছুটা কম হবে বলে জানিয়েছে তারা। ইতালির এই ফ্যাশন ব্র্যান্ড ৬০০টি শোরুমের মাধ্যমে ৪০টি দেশে ব্যবসা পরিচালনা করে থাকে। করোনা মহামারীর মধ্যেও বেড়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। তবে পর্যাপ্ত পরিমাণ ক্রেতা না থাকায় বিপাকে পড়েছেন আমদানিকারকরা। করোনা ভাইরাসের কারণে দেশের বিভিন্ন স্থানে রেড জোন, অন্যদিকে গুড়ি গুড়ি বৃষ্টির ফলে বন্দর এলাকায় ক্রেতা সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় আমদানি বাড়ায় কমেছে পেঁয়াজের দামও। প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা দরে। গত 7 কার্যদিবসে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে 278টি ট্রাকে প্রায় 5,900 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। করোনা মহামারীতে পিরোজপুরের আটঘরে শতবর্ষী নৌকার হাটের বেচাকেনা অনেকটাই থমকে গেছে। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন নৌকার কারিগর ও ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ রায়। সেই সাথে করোনার সাথে আজকে যুক্ত হয়েছে বৃষ্টি। প্রচন্ড বৃষ্টি পড়ছে। আরেকটু আমি আপনাকে জানিয়ে রাখছি, এটা হচ্ছে বরিশাল বিভাগের সবচেয়ে বড় নৌকার হাট। প্রায় 100 বছর ধরে এখানে নৌকার হাট বসে আসছে। নৌকা ছাড়াও অন্য দ্রব্যাদি এখানে বিক্রি হয়। তবে নৌকাকে কেন্দ্র করে এই হাটটি জমজমাটভাবে বসে। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে অসংখ্য ক্রেতারা এই নৌকার হাটে আসেন নৌকা কেনার জন্য। এবং নৌকা শিল্পের সাথে জড়িয়ে আছে ঝালকাঠি এবং পিরোজপুর জেলা। বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি পড়ছে। আরেকটু আমি আপনাকে জানিয়ে রাখছি, এটা হচ্ছে বরিশাল বিভাগের সবচেয়ে বড় নৌকার হাট। প্রায় 100 বছর ধরে এখানে নৌকার হাট বসে আসছে। নৌকা ছাড়াও অন্যান্য দ্রব্যাদি এখানে বিক্রি হয়। তবে নৌকাকে কেন্দ্র করে এই হাটটি জমজমাটভাবে বসে। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে অসংখ্য এই নৌকার হাটে আসেন নৌকা কেনার জন্য। এবং নৌকা শিল্পের সাথে জড়িয়ে আছে ঝালকাঠি এবং পিরোজপুর জেলার 5000 নৌকার কারখানা। মূলত আমি এই নৌকার যে হাটটিতে রয়েছি, এটা হলো ঝালকাঠি এবং পিরোজপুর জেলার সীমান্তবর্তী আটঘরের হাট। এটা পড়েছে পিরোজপুরের আটঘর কুরিয়ানা ইউনিয়নে। তো এবছর অসংখ্য নৌকার কারিগরের সাথে আমার কথা হয়েছে। করোনা সংকটের কারণে হাটে কিন্তু এখন ক্রেতা নেই। ক্রেতারা দারুণ হতাশার মধ্যে আছে। ইজারাদারদের সাথেও আমার কথা হয়েছে। এই পুরো হাটটি প্রায় 25 লাখ টাকা এবার ইজারা কিনতে হয়েছে, কিন্তু সেটা 10 লাখ টাকাও উঠবে না। সবচেয়ে বিপাকে পড়েছেন এখানকার অসংখ্য নৌকার কারিগররা। তবে আমার সাথে এ বিষয়ে কথা হয়েছে ঝালকাঠি জেলা প্রশাসকের সাথে। তিনি বলেছেন যে নৌকার কারিগরদের সহযোগিতা করা হবে। তো এই ছিল করোনা সংকটে নৌকার হাটের সর্বশেষ অবস্থা পিরোজপুর এবং ঝালকাঠি সীমান্তের আটঘর থেকে। কাজল। পিরোজপুরের শতবর্ষী নৌকা শিল্পের বর্তমান অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী পলাশ রায়। এরপর যে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন করে বাংলাদেশের 5000-এর বেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের অনুমতি দিল চীন, কার্যকর 1 জুলাই থেকে। করোনায় তারল্য সংকটে দেশের ব্যাংকগুলো আয়ের উৎস বাড়াতে নীতি সংস্কারের তাগিদ। ভালো ঋণ গ্রহীতাদের সুদের ওপর দেয়া 10% ছাড় বাতিল।
অবৈধ পথে ভারতীয় নিম্নমানের চা পাতায় দেশের বাজার সয়লাভ। 166 বছরের ইতিহাসে সর্বোচ্চ চা উৎপাদনের পরও হতাশ বাগান মালিকরা। সরকারের হস্তক্ষেপ কামনা। সরকারের প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছে উত্তরাঞ্চলের প্রান্তিক খামারিরা। নীতিমালা পরিবর্তনের দাবি। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।